হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক এইচএসসি আইসিটি ফোর্থ চ্যাপ্টার। আজকের চতুর্থ অধ্যায়ে আমরা পড়ব, পুরো অধ্যায়টা বিশ্লেষণ করব যে অধ্যায় পরিচিতির মধ্যে কি কি টপিকস আছে, আমাদের কোন কোন অংশ পড়তে পারলে বা জানলে আমাদের পুরো অধ্যায়টা সম্পূর্ণভাবে শেষ হবে। আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিক সম্বন্ধে আলোচনা করব। তা আশা করি তোমরা যদি এই অংশটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে অধ্যায় সম্বন্ধে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা হবে এবং তোমরা অন্তত ক্লিয়ার থাকবা যে এই অধ্যায়টা আমাদের কতটুকু অংশ পড়লে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন এবং নৈবেদ্যিক প্রশ্নের সম্পূর্ণরূপে উত্তর করা যাবে। তাহলে আমরা দেখি আমাদের চতুর্থ অধ্যায়ের কোন কোন টপিকস নিয়ে এই অধ্যায় আলোচিত হয়েছে। আমাদের ফার্স্ট দেখো, আমি এখানে তুলে রেখেছি নাম্বার 1, অধ্যায় পরিচিতিতে ওয়েব পেজ এবং ওয়েবসাইট কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রথমে একটু বলে রাখি যে আমরা এই চতুর্থ অধ্যায়ে পড়তে যাচ্ছি HTML নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে HTML ও ওয়েব ডিজাইন পরিচিতি, অর্থাৎ HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব এবং তৈরিকৃত ওয়েবসাইটটা পাবলিশ করব। এটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল থিম, যে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করব এবং তৈরিকৃত ওয়েব পেজটা ডিজাইন করে আপলোড করব, অর্থাৎ ওয়েবসাইটে রাখবো বা পাবলিশিং করব। তাহলে একটা ওয়েবসাইট বানানো এবং সেটাকে ইন্টারনেটে রাখা বা পাবলিশ করা, এই কাজটুকু হচ্ছে এই অধ্যায়ের মূল থিম। এখন একটা ওয়েব পেজ কী করে বানাতে হবে তার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে। একটা ওয়েবসাইট কীরকম হয়, কিভাবে বানালে ভালো হয়, কিভাবে গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা নিতে পারে, আমাদের ভ্যারাইটিস পার্ট আমাদের সেখানে থাকবে এবং সম্পূর্ণ পার্ট যখন ওকে হবে তখন একটা ওয়েবসাইট সম্পূর্ণ হবে এবং সেই ওয়েবসাইটটা কি করে আমরা পাবলিশ করবো, অর্থাৎ গুগলের মধ্যে রাখবো বা সার্ভারে রাখবো। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অংশটাই এতগুলো পার্টের মাধ্যমে সংগঠিত হবে। তা আমরা সেই পার্টের মেইন থিমগুলো একটু দেখে নিই, যে কোন কোন থিমগুলো অন্তত জানলে আমাদের চতুর্থ অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। ওকে, তো নাম্বার 1 দেখো, এখানে লেখা আছে ওয়েব পেজ ও ওয়েবসাইট কি। ওয়েব পেজ হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, তার মধ্যে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটি পেজকে বলা হচ্ছে ওয়েব পেজ। অর্থাৎ যদি একটা বড় ফ্যাক্টরি হয়, তাদের ওয়েব পেজ তৈরি করতে হয়তো 500টা পেজ দরকার এবং প্রত্যেকটা পেজের নাম হবে ওয়েব পেজ। একটা ছোট ফ্যাক্টরি হয়, তাদের হয়তো 50টা পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা, তাহলে এই 50টা পেজের প্রত্যেকটা পেজের নাম ওয়েব পেজ। তাহলে একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে ওয়েব পেজ বলে। একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে ওয়েব পেজ বলে এবং একটা ওয়েবসাইটে যদি 50টা পেজ থাকে তাহলে তার ফার্স্ট অর্থাৎ প্রথম যে পেজটা থাকবে ফার্স্ট, অর্থাৎ আমরা যদি লিখি যে www. যে কোনো একটা ফ্যাক্টরির নাম সার্চ করলাম, তো সার্চ করলে ফার্স্ট যে পেজটা আসবে সেটার নাম হচ্ছে হোম পেজ। অর্থাৎ একটা ওয়েবসাইটের প্রথম পেজকে হোম পেজ বলে। আর যতগুলো পেজ থাকবে তার প্রত্যেকটি পেজকে ওয়েব পেজ বলে। আর অনেকগুলো পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। যেমন ছোট ওয়েবসাইট হলে 50টা পেজের সমষ্টি, আরও ছোট হলে হয়তো 20টা পেজের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ দিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। তাহলে ওয়েবসাইটের প্রথম পেজকে হোম পেজ বলে, অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে, একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে ওয়েব পেজ বলে। তাহলে একটি ওয়েবসাইটের প্রতিটি পেজকে ওয়েব পেজ বলে। ওকে, এরপর দেখো, তাহলে আমরা শিখলাম ওয়েব পেজ, ওয়েবসাইট এবং হোম পেজ। অর্থাৎ ওয়েবসাইটের প্রথম পেজকে হোম পেজ বলে, হোম পেজ। ওয়েব পেজের প্রকারভেদ দেখো, একটা আছে লোকাল ওয়েব পেজ, একটা আছে রিমোট ওয়েব পেজ। তো লোকাল ওয়েব পেজ হচ্ছে তোমার নিজের কম্পিউটারে যদি একটা ওয়েব পেজ থাকে, সেটা হবে
লোকাল ওয়েব পেজ, অর্থাৎ নিজ কম্পিউটারে যে ওয়েব পেজটা রাখা হবে স্থায়ীভাবে, নিজের কম্পিউটারে স্থায়ীভাবে আছে, সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ। আর রিমোট ওয়েব পেজ হচ্ছে দূরের কোনো কম্পিউটারে, দূরের কোনো কম্পিউটারে যদি ওয়েব পেজ রাখা হয় সেটা হচ্ছে রিমোট ওয়েব পেজ। আবারও বলি, ওয়েব পেজ দুই প্রকার, নিজের কম্পিউটারে স্থায়ীভাবে রাখা হয়েছে একটা, সেটা হচ্ছে লোকাল ওয়েব পেজ। আর দূরবর্তী কোনো কম্পিউটারে যদি কোনো ওয়েব পেজ রাখা হয় সেটাকে বলা হচ্ছে রিমোট ওয়েব পেজ। এরপর দেখা হচ্ছে ওয়েব ব্রাউজার ও ব্রাউজিং কি। ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করা হয়। যেমন তোমার কাছে যদি একটা মোবাইল থাকে, সেখানে যদি কোনো ব্রাউজিং সফটওয়্যার যেমন অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স এই টাইপের কোনো সফটওয়্যার না থাকে, তাহলে তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবা না। কেন? ইন্টারনেট ব্যবহার করতে গেলে ইন্টারনেট পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কিছু হেল্প দরকার হয়, সেটুকু যাওয়ার জন্য আমাদের যে সেই হেল্পটা করে দেয় হচ্ছে এই ব্রাউজিং সফটওয়্যার। অর্থাৎ যে সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেটে প্রবেশ করা যায় বা ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করা যায় তাকে ব্রাউজিং সফটওয়্যার বলে। যেমন অপেরা মিনি, গুগল ক্রোম, এগুলো হচ্ছে সব, মজিলা ফায়ারফক্স, এগুলো সব ব্রাউজিং সফটওয়্যার। আর ব্রাউজিং হচ্ছে ইন্টারনেটে যখন আমরা একটা পেজ থেকে অপর পেজে যাই, অর্থাৎ ইন্টারনেটে যখন সার্চিং অবস্থায় থাকি, রানিং অবস্থায় থাকি, সেই অবস্থাটার নাম হচ্ছে ব্রাউজিং করা বা একটা পেজ থেকে অপর পেজ ভিজিট করা। ইন্টারনেটে রানিং থাকার নামই হচ্ছে ব্রাউজিং করা। আর ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে ব্রাউজিং করা হয়, অর্থাৎ একটা পেজ থেকে আরেকটা পেজে যাব যে সফটওয়্যারের হেল্প নিয়ে, সেটাই হচ্ছে ব্রাউজার। অর্থাৎ যে সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেট থেকে কোনো তথ্য খুঁজে বের করা হয় তাকে ব্রাউজার বলে। ব্রাউজিং হচ্ছে ইন্টারনেটে ভিজিট করাকেই ব্রাউজিং বলা হয়। ইউআরএল কি? ইউআরএল হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট তৈরি করবা, সেই ওয়েবসাইটটা যখন ইন্টারনেটে রাখতে হবে, তোমার কম্পিউটারে বা তোমার মোবাইলে যখন আছে, সেটা লোকাল সার্ভারে আছে। অর্থাৎ তোমার মোবাইল, তোমার কম্পিউটার একটা লোকাল সার্ভার। যখন তুমি তোমার ওয়েবসাইটটাকে তোমার নিজের কম্পিউটারে অর্থাৎ লোকাল সার্ভারে রেখে দিয়েছো, তখন কিন্তু সেটার আর ইউআরএল এর কোনো দরকার নেই। কিন্তু তোমার ল্যাপটপ বা তোমার কম্পিউটার থেকে তোমার ওয়েবসাইটটি যখন ইন্টারনেটে রাখবা, তখন ইন্টারনেট তোমার ওয়েবসাইটকে চেনার দরকার হয় যে এই ওয়েবসাইটটা আমার ঘরে রাখবে, ইন্টারনেটের কাছে রাখবে। ইন্টারনেট তখন তাকে আইডেন্টিফাই করে যে আমি এই ওয়েবসাইটটাকে কি করে চিনব। তার যে ওয়েবসাইটটিকে যে নির্দিষ্টভাবে চিনবে, তখন হচ্ছে ইউআরএল, ওই ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা দিয়ে দেবে সে। ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ঠিকানা, যে ওই ঠিকানাটা পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের থাকবে না। অর্থাৎ স্বতন্ত্র বা ইউনিক ঠিকানা, একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা ইউনিক ঠিকানাকে ইউআরএল বলে। অর্থাৎ এবং এই ইউআরএলটা কখন দরকার হবে? যখন তোমার ওয়েবসাইটটা তুমি ইন্টারনেটে রাখবা, তখন ইন্টারনেটের যে সার্ভার আছে, তোমার এই ওয়েবসাইটটিকে চেনার দরকার হয়। তার যখন চেনার দরকার হয়, তখন সে কী করে? তার চেনার জন্য সে একটা ইউনিক নাম ব্যবহার করে, সেই নামটাই হচ্ছে ইউআরএল। এবং একটি ওয়েবসাইটের এই ইউনিক নামটা প্রকাশ করার জন্য কয়েকটি পার্ট থাকে, অর্থাৎ ইউআরএল এর মধ্যে অনেকগুলো পার্ট। যেমন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফেসবুকের ইউআরএল। ইউআরএল একটা পূর্ণরূপ আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো নাম বা স্বতন্ত্র কোনো নেম। ইউআরএল এর মধ্যে অনেকগুলো পার্ট, যেমন এইচটিটিপি, এটার নাম হচ্ছে প্রোটোকল। এটা হচ্ছে প্রোটোকল। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, সার্ভার পর্যন্ত পৌঁছে দেয়, লিঙ্ক করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে একটা ইউআরএল এর একটা পার্ট, তার নাম হচ্ছে প্রোটোকল। এটার নাম হচ্ছে সাবডোমেইন।
এটার নাম হচ্ছে ডোমেইন, এটার নাম হচ্ছে টপ ডোমেইন। এবার দেখো, তাহলে ইউআরএল হচ্ছে একটা ওয়েবসাইটের স্বতন্ত্র কোনো নাম। ইউআরএল এর মধ্যে অনেকগুলো পার্ট থাকে। প্রথমটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকলের কাজই হচ্ছে ওয়েবসাইটটাকে ইন্টারনেটের সঙ্গে লিঙ্ক করে দেওয়া। এই যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এখানে লিঙ্ক করে দেবে, বা লিঙ্ক বলতে ওয়েবসাইটের সঙ্গে এটা সংযোগ স্থাপন করবে। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। www হচ্ছে সাবডোমেইন, আর এইটা হচ্ছে ডোমেইন, আর শেষেরটা হচ্ছে টপ ডোমেইন। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের মূল যে নামটা থাকে, এই নামটা ফেসবুক নামটা পৃথিবীর আর কোনো ওয়েবসাইটে নেই। কেন? এটা হচ্ছে ডোমেইন, মেইন ডোমেইনটা। ডোমেইন হচ্ছে ইউআরএল এর মেইন অংশ হচ্ছে ডোমেইনটা। ডোমেইনটা হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট নাম, যে ফেসবুক নামটা পৃথিবীর আর কোনো ওয়েবসাইটের নেই। আর .com হচ্ছে ডোমেইন টাইপ বা টপ ডোমেইন বলা হয়। শেষে আছে যেন টপ ডোমেইন বা ডোমেইন টাইপও বলা যায়। এটা যে .com থাকলে আমরা বুঝবো কি, যে ফেসবুক একটা কোম্পানি, .com কোম্পানি। তো থাকে .bd, তাহলে আমাদের বলতাম যে বাংলাদেশের এটা। .net, তাহলে এটা একটা নেট কোম্পানি। .org একটা অর্গানাইজেশন। .nu ন্যাশনাল ইউনিভার্সিটি। .edu এডুকেশনাল ওয়েবসাইট। তাহলে শেষের অংশ থেকে আমরা বুঝতে পারি যে এই ওয়েবসাইটটা কোন টাইপের, কোন ধরনের। এই জন্য শেষের অংশটা হচ্ছে টপ ডোমেইন, হচ্ছে ডোমেইন টাইপ কোন টাইপের। আর তার আগেরটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে পুরোটার নাম হচ্ছে ডোমেইন। ফেসবুক ডোমেইন, এটা হচ্ছে মেইন নাম। তার আগের অংশটা সাব ডোমেইন, আর তার আগেরটা প্রোটোকল, http://, এটাকে হচ্ছে //। ওকে, এরপর দেখো সার্চ ইঞ্জিন কি। আমরা কিন্তু পড়েছিলাম ওয়েব ব্রাউজার কি। ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে ইন্টারনেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয় বা ইন্টারনেট ব্রাউজ করা যায়, সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার। ব্রাউজারের কাজই হচ্ছে শুধু ব্রাউজিংয়ে হেল্প করা, ব্রাউজিংয়ে হেল্প করা, ইন্টারনেট ব্যবহার করায় হেল্প করা। আর সার্চ ইঞ্জিন হচ্ছে যে সফটওয়্যারের মধ্যে, সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মধ্যে ইন্টারনেটের সকল তথ্য সংরক্ষিত থাকে। অর্থাৎ ওয়েব ব্রাউজার দিয়ে আমরা সার্চ ইঞ্জিনের কাছে পৌঁছাই। অর্থাৎ আমাদের মোবাইলে যদি অপেরা মিনি, গুগল, মজিলা ফায়ারফক্স এগুলো থাকে, এগুলো দিয়ে আমরা কি করি, এগুলোতে ক্লিক করলে দেখবা ভেতরে গুগল শো করে। কারণ হচ্ছে সার্চ ইঞ্জিন শো করে। যে কোনো ব্রাউজার ক্লিক করলে ভেতরে সার্চ ইঞ্জিন শো করে। তার মানে কি, ব্রাউজারের কাজই হচ্ছে সার্চ ইঞ্জিন পর্যন্ত চলে যাওয়া, কারণ সার্চ ইঞ্জিনের মধ্যে পৃথিবীর সকল তথ্য সংরক্ষিত থাকে। তাহলে সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মধ্যে পৃথিবীর সকল তথ্য সংরক্ষিত থাকে, যেমন গুগল। ওয়েব সার্ভার কি? দেখো, সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যেখানে ইন্টারনেটের কোনো কিছুকে রাখা হয়, যে জায়গাটায় বা ইন্টারনেটে কোনো কিছুকে রাখাকে সার্ভার বলে। যেমন মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, এখন আমার এই ওয়েবসাইটটা ইন্টারনেটে রাখতে হবে, তখন আমি কি করব, তখন সার্ভারের হেল্প নেব। কারণ সার্ভারে প্রচুর পরিমাণ ফাঁকা স্টোরেজ থাকে বা ফাঁকা জায়গা থাকে, আমি সেই জায়গায় আমার ওয়েবসাইটটাকে রেখে আসবো বা রাখবো। তাহলে কোনো কিছু আমরা যখন আপলোড করি তখন সেই জিনিসটা যেখানে যায় সেটার নামই হচ্ছে সার্ভার। অর্থাৎ যেখানে ওয়েবসাইট রাখা হয় সেটাই হচ্ছে সার্ভার। ওয়েব সার্ভার হচ্ছে যেখানে ওয়েবসাইট রাখা হয় সেটাই হচ্ছে ওয়েব সার্ভার। ওয়েবসাইটের প্রকারভেদ। তা আমরা যে ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটটা দুই প্রকার, যথা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের সুবিধা কম থাকে। সুবিধা কম থাকে বলতে, যে ওয়েবসাইটের তথ্য সচরাচর পরিবর্তন করা হয় না। অর্থাৎ যে ওয়েবসাইট মেকার সে ওয়েবসাইট তৈরি করার পরে দেখা গেলো 6 মাসের মধ্যে আর সেখানে প্রবেশই করেনি। অর্থাৎ যে ওয়েবসাইট নিয়মিত আপডেট করা হয় না, স্থির থাকে তথ্যগুলো, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ সুবিধা কম। সেই ওয়েবসাইট ভিজিটররা যখন ভিজিট করবে তখন সেখানে সুবিধা কি পাবে, কম পাবে। সেখানে তথ্য আপডেট থাকবে না,
সেখানে কোনো তথ্য তার ভালো লাগুক খারাপ লাগুক সেখানে কোনো কমেন্টস করার জায়গা থাকবে না। অর্থাৎ যে ওয়েবসাইটে তথ্যগুলো স্থির থাকে, ভিজিটররা কম সুবিধা পায়, কমেন্টস করা যায় না, তাকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে বেশি সুবিধা সম্পন্ন ওয়েবসাইট। এই ওয়েবসাইট ভিজিটররা খুব সহজেই ভিজিট করতে পারে, তার মতামত দিতে পারে এবং সেখানে আপডেট অর্থাৎ প্রতিনিয়ত আপডেট তথ্য দেওয়া হয় বা আপডেট তথ্য পাওয়া যায়। তাহলে কম সুবিধা সম্পন্ন ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট, আর বেশি সুবিধা সম্পন্ন ওয়েবসাইটকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের প্রকারভেদ। এখন মনে করো আমি একটা ওয়েবসাইট তৈরি করব, তার পেজ হচ্ছে 20টা। তা আমি বললাম যে এই 20টা পেজ, এই পেজের সঙ্গে এই পেজ যদি এভাবে লিঙ্ক করি তাহলে ওয়েবসাইটটা ভিজিটররা ভিজিট করতে সুবিধা হবে, মানে সহজে ওয়েবসাইট ভিজিট করা যাবে, ওয়েবসাইট সহজে ব্রাউজ করা যাবে। কিন্তু আরেকজন বললো না, এই 20টা পেজ এভাবে না, আমি যদি এভাবে সেটিং করি তাহলে আরও সুবিধা হবে, সেটাকে ব্যবহার করা যাবে, আরও বেশি সুবিধা পাওয়া যাবে, ভিজিটররা সহজেই সেটাকে তথ্য খুঁজে বের করতে পারবে। অর্থাৎ বেশি সুবিধা হয় এভাবে করলে। আরেকজন বললো না, এভাবে না, এভাবে করলে বেশি সুবিধা হয়। সুতরাং এই ধারণার উপর ভিত্তি করে ওয়েবসাইটের কাঠামো জিনিসটা আসছে। অর্থাৎ কাঠামো কথাটা কেমন, যে একজন ইঞ্জিনিয়ার যখন একটা বিল্ডিং তৈরি করে তখন সে বিল্ডিংয়ের কিন্তু আরসিসি পিলারের গঠনটা সে করে দেয়, যে আরসিসি পিলারগুলো এভাবে করলে বিল্ডিংটা এরকম হবে। আবার আরেকজন যদি বিল্ডিং করে তখন কিন্তু সে অন্যরকমভাবে একটা সেটিং করে, যে আরসিসি পিলারগুলোর সেটিংটা এরকম। অর্থাৎ একটা কাঠামো সে ইঞ্জিনিয়ারের কাছ থেকে করে নিয়ে আসে। সেই কাঠামো যেমন হবে বিল্ডিংটাও তেমন হবে। আমাদের এখানেও তাই, ওয়েবসাইটটার কাঠামোটা যেমন হবে ওয়েবসাইটটাও তেমন হবে। এই কাঠামোর উপর ভিত্তি করে, অর্থাৎ তার গঠন কেমন হবে, কার সঙ্গে কার কিভাবে লিঙ্ক হবে, কোন পেজের সঙ্গে কোন পেজ লিঙ্ক হবে। 1 নম্বর পেজ থেকে কি 50 নম্বর পেজে যাওয়া যাবে না, 1 নম্বর পেজ একটা একটা করে 50 নম্বরে যেতে হবে। এই যে মতভেদ, সুবিধার ধরন, এর উপর ভিত্তি করে ওয়েবসাইটকে 4 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো হচ্ছে এমন একটা কাঠামো যেখানে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ সামনের দিকে আগাতে গেলে প্রথমে 1 নম্বর পেজ ক্লিক করলে 2 নম্বর আসবে, 2 ক্লিক করলে 3, 3 ক্লিক করলে 4, 4 ক্লিক করলে 5, অর্থাৎ নেক্সট ক্লিক করলে আস্তে আস্তে একটা একটা করে সামনের দিকে যাবে। এবং ফরওয়ার্ড অর্থাৎ পেছনে ক্লিক করলে একটা একটা করে কি হবে, পেছনের দিকে আসবে, 10, 9, 8 এভাবে। এই সিস্টেমে যে ওয়েবসাইট তৈরি করা হয় তার নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। ওকে, এরপরে দেখো ট্রি কাঠামো। ট্রি সম্বন্ধে তোমরা আগের থেকেই পরিচিত। ট্রি হচ্ছে একটা গাছের মতো। তাহলে গাছের যেমন যে মোটা অংশ থাকে, শিকড়ের উপরের অংশ কাণ্ড, তারপরে কি থাকে মোটা মোটা ডাল, সেটা শাখা, তার থেকে চিকন চিকন ডাল, সেটা প্রশাখা। ঠিক তেমনইভাবে আমাদের ওয়েবসাইট যদি এরকম সেটিং থাকে যে বড় একটা পেজ থাকবে, সেই প্রথম পেজটাই ক্লিক করলে মনে করো 5টা পেজ আসছে। অর্থাৎ ধরে নাও যে এটা একটা কলেজের ওয়েবসাইট। তাহলে কলেজের ওয়েবসাইটে কেমন তথ্য থাকে, প্রথম পেজ কলেজের বিস্তারিত বর্ণনা, সেখানে একটা জায়গায় ক্লিক করলে কি হবে, সায়েন্স, আর্টস, কমার্স, টিচার সবার তথ্য চলে আসবে। অর্থাৎ আমি ধরলাম 4টা পেজ ওপেন হবে, একটাই ক্লিক করলে কয়টা, 4টা। তাহলে ধরে নাও প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কাণ্ড গাছের, কাণ্ড থেকে 4টা কি হলো, শাখা, মোটা ডাল, সায়েন্স, আর্টস, কমার্স, টিচারের তথ্য। আমি যদি সায়েন্সে ক্লিক করি তাহলে ভেতরে সায়েন্সের কি হবে, সায়েন্সের স্টুডেন্টের তথ্য পাওয়া যাবে, বিগত বছরের রেজাল্ট কেমন হয়েছিল, অর্থাৎ সায়েন্সের যাবতীয় তথ্য সেখানে থাকবে। অর্থাৎ ভেতরে গেলে আবার ছোটো ছোটো অনেকগুলো ভাগ থাকবে, সেটা হলো কি, শাখার পর প্রশাখা, অর্থাৎ কাণ্ড, শাখা, প্রশাখা। তেমনইভাবে কি একটা বড় পেজ, প্রথম পেজ ক্লিক করলে কত, 4টা পেজ, 4টা পেজের এক একটা ক্লিক করলে আবার কি অনেক ভেতরে অনেকগুলো করে পেজ আসবে, অনেক তথ্য থাকবে। অর্থাৎ গাছের মতো করে যে কাঠামো তৈরি করা হয় তার নামই হচ্ছে ট্রি কাঠামো। এরপর হাইব্রিড কাঠামো। লিনিয়ার এবং ট্রি কাঠামোর সমন্বয়ে যে কাঠামো তৈরি হয়, অর্থাৎ 2টা কাঠামোর সমন্বয়ে যে কাঠামো তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড কাঠামো। এরপর এটা হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো। ওয়েব লিঙ্ক কাঠামো ঠিক এমন একটা কাঠামো যেখানে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের সঙ্গে প্রত্যেকটা পেজ যুক্ত থাকে। অর্থাৎ একটা ওয়েবসাইটে যদি 20টা পেজ থাকে, তুমি 1 থেকে 20-20-এ যেতে পারবা, 1 থেকে 16-তে যেতে পারবা সরাসরি, আবার 20 থেকে সরাসরি 5 নম্বরে ব্যাক করতে পারবা, 20 থেকে 10 নম্বরে ব্যাক করতে পারবা, 20 নম্বর থেকে 1 নম্বরে ব্যাক করতে পারবা। কেন?
যে প্রত্যেকটা পেজের সঙ্গে প্রত্যেকটা পেজেরই লিঙ্ক করা থাকে, অর্থাৎ যে ওয়েবসাইট কাঠামোতে প্রতিটা পেজের সঙ্গে প্রতিটা পেজই যুক্ত থাকে সেই কাঠামোকে বলা হয় ওয়েব লিঙ্ক কাঠামো। এরপর দেখা আছে HTML কি। আমাদের অধ্যায়ের আমরা ওয়েবসাইটের বর্ণনা করেছি, এখন হচ্ছে ওয়েবসাইট তৈরি করা শুরু করতে হবে। কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেই ওয়েবসাইট তৈরি করার ফার্স্ট কাজ হচ্ছে HTMLটা আমাদের জানতে হবে। HTML কি? HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML একটি ভাষা যার সাহায্যে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তাহলে ওয়েবসাইট হচ্ছে কি জিনিস? সেটা হচ্ছে অনেকগুলো পেজ, সেই পেজের মধ্যে ছবি থাকবে, অডিও থাকবে, ভিডিও থাকবে, বিভিন্ন লেখা থাকবে, অনেক রকমের তথ্য থাকবে, এটাই হলো ওয়েবসাইট। এবং সেই তথ্যগুলো যদি আমাদের লিখতে হয়, তথ্যগুলোকে যদি সুন্দর করে উপস্থাপন করতে হয়, তখন আমাদের একজনের হেল্প নিতে হবে, সেটার নামই হচ্ছে HTML অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা আমাদের একটা ওয়েবসাইটের পেজকে সুন্দর করে ডেকোরেটেড করবে, অর্থাৎ আকর্ষণীয় করে তুলবে, এবং প্রত্যেকটা পেজের সঙ্গে প্রত্যেকটা পেজের যে সিস্টেম, যে যুক্ত করার সিস্টেম, ভিজিটররা সর্বোচ্চ সুবিধা কি করে পায়, এই সব কাজগুলো সমাধান করতে গেলে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা দরকার। এই ল্যাঙ্গুয়েজটা আবার কাজ করবে অনেকগুলো ট্যাগের সমন্বয়ে। ল্যাঙ্গুয়েজটা মূলত সিস্টেমটাই হচ্ছে কি অনেকগুলো ট্যাগের সমন্বয়ে। তাহলে বলছে ট্যাগ কি? ট্যাগ হচ্ছে এই যে ব্র্যাকেট দেওয়া আছে, একটা লেস দেন একটা গ্রেটার দেন, এই চিহ্নটা এখানে আমাদের নাম হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট। কি ব্র্যাকেট? অ্যাঙ্গেল ব্র্যাকেট। এবং প্রত্যেকটা ট্যাগ যখন শুরু করব, সেই ট্যাগের শুরুতে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, শেষে এরকম একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে, অর্থাৎ একই জিনিস এখানে কপি হবে, শুধু মাঝে একটা টার্ন হবে। টার্নটার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ। টার্নটার নাম হলো ব্যাকস্ল্যাশ। অর্থাৎ আমি মনে করো একটা জিনিস লিখব, কিন্তু সেই লেখাটাকে আমি কোনো একটা স্টাইল করব, তাহলে স্টাইল করতে গেলে আমাকে ট্যাগের সাহায্য নিতে হবে। তাহলে শুরুতে একটা ট্যাগ থাকবে এবং ওই ট্যাগটা আবার শেষ করতে হবে, তাহলে মাঝে ওই লেখাটা থাকবে। দুই ট্যাগের মাঝে, দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে যে থাকবে সে স্টাইল হয়ে যাবে। অর্থাৎ এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, আরেকটা কথা একটু শেষ করি, যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটে শুরু করতে হয় এটা দিয়ে আর শেষ করতে হয় একই জিনিস দিয়ে, শুধু একটা স্ল্যাশ থাকে, শুধু একটা ব্যাকস্ল্যাশ থাকে, এই যেরকম বাঁকাটা একদম ব্যাকস্ল্যাশ। তাহলে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝে যে এগুলো লিখতে হয়, যে কন্টেন্ট থাকে, দেখো লিখছি এত ও এত, এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে। তাহলে এর ভেতরে কিছু জিনিস লিখতে হবে, এবং শুরু ট্যাগ শেষ ট্যাগ এই দুইটা এবং এর ভেতরে যে লেখা থাকে সেটা মিলে বলা হয় কি HTML ট্যাগ। তাহলে এত এত এর মধ্যে লেখা একটি কিওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে। ট্যাগ আবার দুই প্রকার, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগ হচ্ছে যে ট্যাগের এরকম শুরু আছে কিন্তু এরকম শেষ অংশ দেওয়ার দরকার হয় না। কিছু কিছু ট্যাগ আছে, যেমন লাইন ব্রেক যখন করব, একটা লাইন শেষ করে দেবো একটা জায়গায়, সেখানে আমরা এই ট্যাগ ব্যবহার করব। ছবি যুক্ত করার জন্য ইমেজ ট্যাগ ব্যবহার করব। এই ট্যাগগুলোর শুরু আছে কিন্তু শেষ নেই, অর্থাৎ যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই তার নাম এমটি ট্যাগ। আর যে ট্যাগের শুরু এবং শেষ উভয়ই আছে তাকে বলা হয় কন্টেইনার ট্যাগ, অর্থাৎ এই যে শুরু এটা শেষ। এরপর দেখো আছে ওয়েবসাইট ডিজাইন। তাহলে একটা ওয়েবসাইট সম্পূর্ণ করতে গেলে আমাদের শুধু এই ট্যাগের হেল্প নিতে হবে। বিভিন্ন ট্যাগ আমরা ইউজ করব এবং সেই ট্যাগ ব্যবহার করে একটা পেজকে সুন্দর করে উপস্থাপন করব, এবং একাধিক পেজ যখন তৈরি করব তার সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। তাহলে ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করব। তাহলে ট্যাগ হচ্ছে কি আমাদের অনেকটা বর্ণের মতো, যেমন ABCD আমাদের শিখতে হয় ভাষা শিখতে গেলে, ইংলিশ ভাষা শিখতে গেলে, তেমনই আমাদের ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের যার হেল্প নিতে হবে সেই মেইনটাই হচ্ছে কি ট্যাগ। সুতরাং ট্যাগ আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। তা আমরা যখন ভেতরে ট্যাগ নিয়ে লেকচারে পড়ব তখন আশা করি সেখানে প্রত্যেকটা ট্যাগ এবং যতগুলো ট্যাগ আমাদের দরকার আমি তোমাদের সামনে সর্বোচ্চ সহজভাবে উপস্থাপন করব। ওয়েবসাইট ডিজাইন, এরপরে হচ্ছে ট্যাগ ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়ে গেল। এখন ওয়েবসাইটটাকে আরেকটু ডিজাইন করব। ডিজাইন শব্দের অর্থ হচ্ছে সেখানে অডিও সেট করব, ভিডিও সেট করব, ছবি যুক্ত করব, বিভিন্ন লেখার স্টাইল করব, সেটা টেস্ট করে দেখব যে না সব ঠিক আছে কিনা, সেটা নিরাপত্তা ঠিক আছে কিনা সেটা দেখব, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করবে এখানে।
এইগুলো যখন ওকে হয়ে যাবে তখন ওয়েবসাইটটা কী হবে, ডিজাইন করা সম্পূর্ণ হবে। অর্থাৎ ডিজাইনের যতগুলো আকর্ষণীয় করে উপস্থাপন করার দরকার হয় ততগুলো পার্টি সম্পূর্ণ করতে হবে। যখন ডিজাইন ওকে করা হবে তখন একটা ওয়েবসাইটকে আমি পাবলিশ করতে হবে। অর্থাৎ ওয়েবসাইটকে, এটা তো ডিজাইন করে ফেলছি, আমার ল্যাপটপে আছে, অর্থাৎ এটা একটা লোকাল সার্ভার। আমার ল্যাপটপ, আমার ডেস্কটপ, আমার মোবাইল, এটা হচ্ছে আমার লোকাল সার্ভার। আমার ওয়েবসাইটটা এখন আমার লোকাল সার্ভারে আছে। এটাকে আমি কি করতে চাই, পাবলিশ করতে চাই, পৃথিবীর সবার জন্য উন্মুক্ত করতে চাই। পৃথিবীর সবাই যদি আমার ওয়েবসাইটটিকে দেখতে পারে, সেই সিস্টেম যদি করতে হয় তাকে আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটটাকে ইন্টারনেটে রাখতে হবে বা পাবলিশ করতে হবে। পাবলিশের প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যে সেটা তো আমার ল্যাপটপে আছে, আমার ল্যাপটপে থেকে আমি কি করব, ইন্টারনেটে রাখবো, অর্থাৎ অন্যের ঘরে রাখবো। তাহলে ইন্টারনেট বলতে আমরা এখানে গুগলকে বুঝবো, যে গুগলের সার্ভারে রাখবো। তাহলে গুগলে যখন আমি রাখবো সেটা তো গুগলের জায়গা, সেটা তো আমার জায়গা না। তাহলে সেই জায়গাটাকে আমাকে কিনতে হবে। কিনতে গেলে কি করতে হবে, সেই জায়গাটা রেজিস্ট্রেশন করতে হবে। গুগলকে টাকা দিয়ে একটা জায়গা আমাকে নিতে হবে, যে আমার ওয়েবসাইটটা সেই জায়গাটায় আমি কি করব, রাখবো। জায়গাটা যখন আমি কিনবো তখন সে ওই জায়গার বিপরীতে আমাকে একটা নাম দেবে, সেই নামটাই হবে আমার ওয়েবসাইটের নাম, এবং সেই নামটাই হচ্ছে ডোমেইন নেম। সেটাই হচ্ছে কি, ডোমেইন নেম। পৃথিবীর প্রত্যেকটি ওয়েবসাইটের একটা ডোমেইন নেম থাকে। পৃথিবীর কোনো ওয়েবসাইটের সঙ্গে অন্য কোনো ওয়েবসাইটের ডোমেইন নেম মেলে না, অর্থাৎ এটা স্বতন্ত্র বা ইউনিক নেম। তাহলে আমি যখন গুগল থেকে জায়গাটা কিনবো, গুগল সে জায়গার আমাকে একটা নাম দেবে, তার নাম ডোমেইন নেম। সেই নেমটাই হবে আমার ওয়েবসাইটের নাম। তাহলে আমার ওয়েবসাইটের নাম হয়ে গেল, নাম বলতে আমি গুগলের জায়গা কিনে ফেলছি। কিনে ফেলার পরে কি করব, আমার ওয়েবসাইটটাকে সেই গুগলের সেই জায়গাটা রেখে দেব। যখন রেখে দেব তখন সেটাকে কি করলাম, আপলোড করা হলো। আপলোড করা অর্থাৎ কোনো কিছু ইন্টারনেটে রাখাকে আপলোড করা বোঝায়। আমি আপলোড করে ফেলছি, কিন্তু আপলোড করলেই আমার ওয়েবসাইটটা পৃথিবীর সবাই সার্চ করে পাবে না। অর্থাৎ সার্চ আইকনে আমরা কোনো কিছু লিখে যখন সার্চ দিই সেটা স্ক্রিনে চলে আসে, কিন্তু আমার ওয়েবসাইটটা এখনও সার্চে উন্মুক্তর জন্য প্রস্তুত না। সার্চিংয়ে উন্মুক্ত যদি আমাকে করতে হয় তখন আমার ওয়েবসাইটটাকে কি করতে হবে, সার্চ ইঞ্জিনের সঙ্গে লিঙ্ক করতে হবে। অর্থাৎ কোথায়, সরাসরি আমাদের যে গুগল সার্চ ইঞ্জিন তার সঙ্গে যখন লিঙ্ক করে দেব তখন ওয়েবসাইটটা সার্চ করলেই ইন্টারনেটে পাওয়া যাবে। তো এটাই হচ্ছে ইন্টারনেট কি, পাবলিশিং। এখন এখানে আমি আরেকটা কথা তুলে রেখেছি, আইপি অ্যাড্রেস। পাবলিশিং কাজটা শেষে কাজটা বলে ফেলছি, এখন আইপি অ্যাড্রেসটা একটু বলি। আইপি অ্যাড্রেস হচ্ছে পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস বলতে এখানে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, প্রিন্টার, ডেস্কটপ, এই টাইপের ডিভাইসগুলোর কথা বলা হচ্ছে। এই প্রত্যেকটা ডিভাইস যখন আমরা ইন্টারনেটে কানেক্ট করব, অর্থাৎ এই ডিভাইসগুলো দিয়ে ইন্টারনেট ব্যবহার করব, তখন সার্ভার অর্থাৎ ইন্টারনেটের এই ডিভাইসগুলোকে চেনার দরকার হয়। ইন্টারনেটের এই ডিভাইসগুলোকে চেনার দরকার হয়। এই ডিভাইসগুলোকে চেনার জন্য সে কী করে, একটা ইউনিক কোড নাম্বার দেয়। ইউনিক কী দেয়, কোড নাম্বার। অর্থাৎ পৃথিবীর সকল ইন্টারনেটে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসের একটা নির্দিষ্ট কোড নাম্বার আছে। সেই কোড নাম্বারটা আর কারোর সঙ্গেই মেলে না। সেই কোড নাম্বারটা দিয়ে ইন্টারনেট বা সার্ভার ওই নির্দিষ্ট ডিভাইসকে চিহ্নিত করতে পারে। সেই নাম্বারটার নামই হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস সাধারণত IPv4 এবং IPv6 দুইটা ক্যাটাগরি হয়ে থাকে। দুইটা ক্যাটাগরি কেন, একটা হচ্ছে IPv4 যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে পৃথিবীতে যত মোবাইল আছে তার মধ্যে সে 450 কোটি মোবাইলকে শনাক্তকরণ করতে পারবে। অর্থাৎ IPv4 সিস্টেম ইন্টারনেটে ব্যবহৃত 450 কোটি মোবাইলকে শনাক্তকরণ করতে পারবে। কিন্তু এখন পৃথিবীতে লোক সংখ্যা প্রায় 850 কোটি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের 2-3টা করে ইলেকট্রনিক ডিভাইস আছে। তার মানে বর্তমান পৃথিবীতে ইন্টারনেটে যুক্ত ইলেকট্রনিক ডিভাইসের সংখ্যা সর্বনিম্ন অর্থাৎ 3000 কোটির মতো। সুতরাং IPv4 শনাক্ত করতে পারে শুধুমাত্র 450 কোটিকে। এই জন্য আমাদের নতুন যে সিস্টেম হয়েছে তার নাম হচ্ছে IPv6 সিস্টেম। এই সিস্টেমটা অসংখ্য পরিমাণ ইলেকট্রনিক ডিভাইসকে ইন্টারনেটে শনাক্তকরণ করতে পারে।
সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি 2 লক্ষ ইলেকট্রনিক ডিভাইস, মোবাইলই হোক ল্যাপটপই হোক, ব্যবহার করে, পৃথিবীর প্রত্যেকটি মানুষ 2 লক্ষ মোবাইল যদি ব্যবহার করে, তবু IPv6 সিস্টেম প্রত্যেকটা মোবাইলকেই স্বতন্ত্রভাবে শনাক্ত করতে পারবে। এটা এমন একটা ব্যাপক সিস্টেম। তা আমরা আইপি অ্যাড্রেস যখন লেকচারে পড়বো তখন ডিটেইলস আরও এখানে অনেক কথা বলবো, তা আশা করি তোমরা সঙ্গেই থাকবে। এরপর দেখো, এই যে আইপি অ্যাড্রেস যে সিস্টেমটা, সেটা বিভিন্ন কোড ব্যবহার করে, বিভিন্ন বিট। বাইনারিতে হলে 32টা, IPv6 32টা ব্যবহার করে। তাহলে 32টা বিট তো মনে রাখা খুব কঠিন। এই জন্য এই বিটের পরিবর্তে আমরা আরেকটা নাম ব্যবহার করি, সেই নামটার নাম হচ্ছে কি, ডোমেইন নেম। অর্থাৎ আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নেম ব্যবহার করা হয় তাকে ডোমেইন নেম বলে। আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য কেন? সেটা অনেকগুলো বিট, 32টা, এটা হবে কত, 128টা। তাহলে 128টা বিট 010101 এগুলো মনে রাখা কষ্টসাধ্য। এই জন্য এর পরিবর্তে ইংরেজি অক্ষরে একটা নাম নেওয়া হয়, যে ওই নামটা যদি বলি তাহলে অতগুলো বিটকেই বলা হবে। সুতরাং আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য, এজন্য আইপি অ্যাড্রেসের পরিবর্তে ইংরেজি বড় হাতের অক্ষরে বা ইংরেজি হাতের অক্ষরে যে নাম ব্যবহার করা হয় তাকেই ডোমেইন নেম বলে। অর্থাৎ আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নেম ব্যবহার করা হয় তাকে ডোমেইন নেম বলে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পড়লাম হচ্ছে চতুর্থ অধ্যায়ের অধ্যায় পরিচিতি। অধ্যায় পরিচিতিতে আমরা দেখলাম যে এই অধ্যায়ের মধ্যে কোন কোন ধরনের টপিকস আছে এবং কোন কোন ধরনের টপিকস কোন টাইপের হয়। তা আমরা এরপরে প্রত্যেকটা টপিকস আলাদা করে উপস্থাপন করব এবং এই অধ্যায় সাধারণত আমাদের প্র্যাকটিক্যাল ধর্মীয় অধ্যায়। তা আমি প্রত্যেকটা টপিকসই বোর্ডে আলোচনা করব এবং তার প্র্যাকটিক্যাল অংশ ল্যাপটপে তোমাদের এটা ভিডিও ক্লাস করে তোমাদের পাঠাবো। তা আশা করি তোমরা যদি এই অধ্যায়ের সঙ্গে থাকো, কোথাও কোনো অংশ কোনো সমস্যা থাকবে না। তা আশা করি সবাই সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।